আপনাদের কি কখনো মন খারাপ হয়? আমার তো হয়। মন থাকলে মন খারাপও হবে, মন ভালো হবে। মন আনন্দে নাচবে, আবার কখনো কাঁদবে। হ্যাঁ, তবে মনের কথা শুনতে হয়, এটাও কিন্তু সত্যি। কিন্তু মনের কথা শুনতে হলে মনকে তো আর খারাপ রাখতে দেওয়া যায় না, মনকে ভালো রাখতে জানতে হবে। আপনাদেরকে সবাইকে জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডা থেকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। তবে আমাদের এই নারীদের আড্ডায় মন খারাপ থাকে না, মন আমাদের ভীষণ ভালো হয়ে যায়, কারণ এই প্রত্যেক নারীরই অসাধারণ অসাধারণ গল্প আছে, যে গল্পগুলো শুনলে আরও অনুপ্রাণিত হই আমরা। আর কথা বাড়াচ্ছি না, আমাদের সেটে যারা উপস্থিত আছেন নারী বন্ধুরা, তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। শুভ সন্ধ্যা আপনাদেরকে। কেমন আছেন সবাই? ভালো আছি। মন ভালো তো? মন ভালো। আচ্ছা, পরিচয় করিয়ে দিচ্ছি। সাবিহা মুনমুন, উদ্যোক্তা ক্লোজেট বাই মুনমুন, আপনাকে স্বাগত। এরপরে আছেন জেসবা জেরিন, উদ্যোক্তা জেসবাস ডেজার্ট। বাহ, নামটা সুন্দর, আপনারটাও সুন্দর নাম। এরপর আছেন শাহনাজ পারভীন, উদ্যোক্তা নাজরানা। আসলে তিনটা নাম অদ্ভুত অদ্ভুত রকমের সুন্দর, মন ভালো হয়ে যায় নামগুলো শুনলে, মনে হয় যেন যে কি সুন্দর একটা নাম। এর পেছনে তো নিশ্চয়ই অনেক গল্প আছে, সুন্দর সুন্দর গল্পগুলোর মধ্যে এটাও সত্যি, কখনো মন খারাপ হয়েছে, কখনো কষ্ট পাওয়া গেছে, কিন্তু সেখান থেকে আমরা আবার উতরে এসেছি। তো মুনমুন, সাবিহা মুনমুন, আপনার এই যে ক্লোজেট বাই মুনমুন, এই উদ্যোগটা নিয়েই আপনি একটু কিছু বলুন। এই উদ্যোগটা আসলে শুরু হয়েছে কোভিডের সময়। তখন তো আমার তো নিজের আরেকটা মানে আমার যে মেইন এটা ছিল আপন ভুবন, তা আমি তো আসলে তখন 2002-তে শুরু। আপন ভুবনের কাজ কি ছিল? আপন ভুবনের কাজ ছিল হচ্ছে কুকিং ট্রেনিং, প্লাস হচ্ছে সাথে একটা ছোটো পার্লার ছিল, জাস্ট ট্রেনিং সেন্টার, মেইন হচ্ছে ট্রেনিং সেন্টার ছিল। আর আমি আসলে তখন থেকে রান্নার কাজগুলো খুব করতাম। তারপরে ছিল মানে কি না, এখন একটু আমি চেঞ্জ একটু হয়েছে, 2002 থেকে শুরু করেছি। শুরু করলে তখন মেয়েটা ছোট, তো খুব আনন্দ পেতাম ওগুলা করে টোরে। 2002, 3, 4 খুব ভালো। তখন হচ্ছে রাঁধুনির কাজ, ব্র্যান্ডের সাথে কাজ করতাম, বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করতাম, ম্যাগির সাথে কাজ করতাম। করে হঠাৎ করে ইমিগ্রেশন আসলো, তখন চলে গেলাম 2007-এ ওইখানে আমেরিকাতে। আচ্ছা আচ্ছা, ওখানে 7 বছর ফ্যামিলি। জি, ওইখানেই হচ্ছে আসলে আপন ভুবনের একটু ভাটা পড়লো। আচ্ছা আচ্ছা, এই আর কি। তারপরে আবার যখন 2016-তে ফিরে আসলাম, ফিরে এসে তখন আবার ক্লাস নেওয়া শুরু করলাম। মানে এর মাঝখানে আর আসেননি? এর মাঝখানে এসেছি 12-তে। তখন আমার যে পার্লারটা চলছে, তারপরে মেয়েদেরকে দিয়ে ট্রেনিং সেন্টারটা চলছে, কিন্তু ক্লাস হচ্ছে অল্প অল্প। আমি আবার 16-তে ফিরে আসলাম, তখন হচ্ছে ক্লাস শুরু করলাম। 16-17 ফাইনালি চলে আসলাম আমরা। চলে এসে তারপরে হচ্ছে আমরা আবার শুরু করলাম, মানে যখন ক্লাস নিচ্ছি, কিন্তু তারপর কোভিড শুরু হলো। কোভিডের সময় তো তখন সব কিছু বন্ধ। একটু সেটেল হয়ে নিজে কোভিডে পড়লাম, অসুস্থ হয়ে বাসায় আসলাম। তখন মানে 19-এ অবশ্যই একবার কলকাতায় গিয়ে তখন মনে হলো যে আমি আসলে এটা করতে পারি। আর তখন তো চারিদিকে অনলাইনের আস্তে আস্তে শুরু হয়েছে। আমার একটা কষ্ট এমনি আছে, মনের কষ্ট, যেটা হচ্ছে আমেরিকাতে চলে গেলাম যখন আমি মানে খুবই রান্নার প্রোগ্রাম খুব করতাম। চলে যাওয়ার পরে হচ্ছে আমার আসলে ওই সময়টা আমি গ্যাপ দেওয়া উচিত না, তখন তো ইউটিউবে মানুষ কাজ করছে, মন এত খারাপ থাকতো আপা, মানে এখানে এরকম একটা জীবন ফেলে চলে যাও, তো মন খুবই খারাপ থাকতো। তখন আসলে কোনো কিছু করতে ভালো লাগতো না। বুঝতে পারছি, কোনোটা শুরু করতেই পারছিলেন না, কোনো কিছুই না, তখন এত মন খারাপ থাকতো, মানে আগে সার্ভাইভ করতে হবে, দাঁড়াতে হবে, মন কোথায় এসে পড়লাম। ওই মন খারাপের জন্যই আসলে কোনো কিছু, ওই যে গ্যাপটা পড়লো, ফেরার পরে যেটুকু করেছি করে তারপরে 19-এ ইন্ডিয়া গেলাম, তখন চিন্তা করলাম না, আসলে ভিতর থেকে বসে কাজ করি। আসলে যেটা মনে হয় যে কিছু হারালেও কিছু পাওয়া যায়, মানে হারিয়েছিলেন, আবার ওখানে যেটার জন্য গিয়েছেন সেটা পেয়েছেন, সে জায়গাটা আপনি 100-এ 100। কিন্তু মন খারাপ হলে যেটা করি, এখনো রান্না করি কিন্তু। ভালো লাগলো শুনে। আচ্ছা, এখন যাচ্ছি আমরা জেসবা জেরিন আপনার কাছে। ডেজার্ট শুনেই তো মনে হচ্ছে কি ডেজার্ট একটু খাই। হ্যাঁ, মজার ডেজার্ট মানেই তো আসলে আমরা, আমাদের বয়স যত বাড়ছে মনে হয় কি আরো খেতে ইচ্ছে করছে, এই আর কি। তো আপনার এই জেসবাস নামটা কিভাবে আসলো? আপু, আমার নাম হচ্ছে জেসবা, সেখান থেকেই আমার পেজটার নাম জেসবাস ডেজার্ট। আমি একজন আর্মি অফিসারের ওয়াইফ। আমার হাজব্যান্ড রিটায়ার করার পরে
আমি খুব মানসিকভাবে একটু ভেঙে পড়লাম। তখন কোভিডও শুরু হলো। কোভিডের ব্যাপারটা সবকিছুর সাথে রিলেটেড। জি, ঠিক কোভিডের আগ দিয়ে 2019-এ আমার হাজব্যান্ড রিটায়ার করলো। আমরা তো আর্মি লাইফটা খুব বিজি থাকি, অনেক বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, বিভিন্ন জিনিস নিয়ে খুবই বিজি ছিলাম। তো হঠাৎ করে খুব মনটা খারাপ, ঘরের মধ্যে একদম আটকা পড়লাম। তো আমার একটাই ছেলে, আমার ছেলে আমাকে খুব অনুপ্রাণিত করলো যে আম্মু তুমি কিছু নিয়ে বিজি হও। কত বড় এখন? তখন কতটুকু ছিল? তখনও ও আল্লাহ করে আইবিএ থেকে পাশ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে জব করছিল। তো তখন ও আমাকে বলল, ওর এই সেন্সটা কাজ করেছে। জি, আমি রান্না করতে খুব পছন্দ করি, খুব পছন্দ করি। আর আর্মি লাইফে আমরা সাধারণত বাইরের খাবার কিনে খাওয়া হয় না, সব কিছুই নিজেরা রান্না করে খাই। তো ওটা থেকেই আমার ছেলে বললাম, আম্মু তোমার যেহেতু রান্নাতে এত মজা পাও, রান্না করতে ভালোবাসো, এনজয় করতে হয়, জি আমি তোমাকে একটা পেজ খুলে দিই, তুমি এগুলা শুরু করো। তো ওই আমাকে প্রথম অনুপ্রাণিত করলো, ওই বলল করতে, তারপরে শুরু করলাম। খুব বড় পরিসরে করি না, তারপরেও করি, বিভিন্ন রকম কেক, ডেজার্ট বিভিন্ন রকম বানাই, সাথে কিছু ঝাল আইটেমও বানাই। তো আল্লাহর রহমতে আমার খাবারের সবাই খুব প্রশংসা করে। জি, অনলাইন পেজ। জি, আর নামটাও আমার ছেলেরই দেওয়া, যেহেতু আমার নাম থেকে। হ্যাঁ, নামটা সুন্দর, খুব সুন্দর নামটা। তো ডেজার্টই মনে হচ্ছে একটা। ওই তারপর থেকে এই 5 বছর ধরে এটা করছি, চলছে, এটাকে একদম কন্টিনিউ করে যাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ করে যাচ্ছি। মনটা ভালো হয়ে গেল। জি, তাই তো, এগুলা নিয়ে ব্যস্ত আছি, আল্লাহর রহমতে ভালো আছি। ঠিক আছে। আচ্ছা, শাহনাজ পারভীন, উদ্যোক্তা নাজরানা শুনলে মনে হচ্ছে সেই রাজা বাদশার, হ্যাঁ, অনেক কিছু ভেসে আসছে। নাজরানা, হ্যাঁ, নাজরানা দিচ্ছে, এরকম কত কিছু না। নামটা দারুণ, নামটা শুনে আমার ভালো লাগছে। শুনি আপনার গল্প, এই নাম কিভাবে আসলো? নাজরানা নামের স্টার্টিংটা বলবো। স্টার্টিংটা, কাজের ধরনটা, আমার বিজনেসটা আসলে 2012 সালে স্টার্ট করেছি, 2012 6 ফেব্রুয়ারি। তো আমি একটা নাম খুঁজতেছিলাম যে কি নাম দেওয়া যায়। আমার ফ্রেন্ড সার্কেল, রিলেটিভস, ওদেরকে জিজ্ঞাসা করলাম কি দেওয়া যায়। তখন আমার নাম তো শাহনাজ, লাস্টে আছে নাজ। আচ্ছা, তো আমি চিন্তা করলাম কি আমার নাম হলো শাহনাজ পারভীন লিপি, তো ভালো লাগতেছে না, তো কি করা যায়। তো নাজটা কাটলাম, শাহনাজ, নাজটা নিলাম। তো নেওয়ার পরে মনে হলো কি নাজটা ছোট হয়ে গেল। মানে নামটা, আমার ইচ্ছা ছিল কি যে আমি অনেক শোরুম থাকবে, আমি নিজের ডিজাইন করা ড্রেস থাকবে। এখন নামটা ছোট হয়ে গেল না, কেমন? নাজরানাটা এটা বুটিক একটা। হ্যাঁ, আমার শোরুম আছে 3টা। তো পরে না রানাটা আসলে কি, রানাটা অনেকেই ভাবে কি যে হয়তো আমার হাজবেন্ডের নাম বা হয়তো বা কিছু একটা, আসলে তা না। মানে আমি আসলে এটা ম্যাচিং করার জন্য যে নাজ দিলাম, তাহলে কি দেওয়া যায়, কি দেওয়া, রানাটা ওইভাবে আসলে অটো আসছে যে নাজরানা। এটাকে আমরা উপহার এরকমই একটা মনে করি না, যে নাজরানাটা ভালো, আপনার ওটার সাথে কিন্তু গেছে নামটা। তারপর বলেন এই জায়গাটা কিভাবে আসলো? এই জায়গাটা আসলে আমি যখন 12 সালে এটা স্টার্ট করি, আমার আসলে বিজনেসটা আসলে ইচ্ছা ছিল না। আমি আসলে একটা মেয়েকে, অসহায় একটা মেয়েকে করে দিছিলাম ব্যবসাটা, যে ও করুক, ও সেলাই টেলাই ভালো জানতো। তো এখন দেখলাম কি ওকে আমি আমার অনেক টাকা দিয়ে আমি ওকে করে দিছি, কিন্তু ও চালাতে পারছিল না। তখন আমি বললাম যে চালাতে পারছো না, ঠিক আছে, প্রায় 6 মাস হলো চালাতে পারছে না। তখন আমি ভাবলাম যে তাহলে আমি চালাই। আমি একটা দৃক গ্যালারিতে একটা এক্সিবিশন করলাম, ওখানে সব আমার ডিজাইন করা ড্রেস। তো ওখান থেকে হয়েছে কি আস্তে আস্তে কিভাবে আমি টেক্সমার্টের যে 1 পিস কুর্তি যেগুলা, ওগুলো আমার প্রোডাকশন হাউসে তৈরি হতো। আচ্ছা। তো তারপরে টেক্সমার্টের পরে 2 বছর কাজ করলাম, 12 সাল থেকে সেলর আসলো, 15 সালে সেলর আসলো। ওখান থেকে আমি অফার পেলাম, মানে আমার কাজের খুব সবাই প্রশংসা করতো। আচ্ছা। তো সেলরে ঢুকলাম, মানে হ্যাঁ, আমার প্রোডাকশন হাউসে যে কাজগুলো হতো, ওদের কাজগুলা তো কোয়ালিটি ফুল, মানে আমাকে খুব অ্যাপ্রিশিয়েট করতো যে এত সুন্দর ডিজাইন। কি ওরা দিত না, আপনারও ডেভেলপ করা থাকতো ডিজাইনগুলো ওদের প্রোডাক্টের? হ্যাঁ, ওদের প্রোডাক্টের হয়েছে কি, ওদের তো নিজস্ব লেডিস প্রোডাক্টটা, বিশেষ করে লেডিস প্রোডাক্টটা না ওদেরই ফ্যাক্টরিতে হতো, কিন্তু লেডিস প্রোডাক্টটা কিন্তু আসলে এত কিন্তু অ্যাভেলেবেল ফ্যাক্টরি নেই, সব তো জেন্টস বেশি।
তো আমরা যারা সাপ্লায়ার মানে আমাদের মতো প্রায় 5-6 জন বা 10-12 জন ছিল, ওদেরকে দিয়ে কিছু সুইং করাতো। ওরা ডিজাইন দিত, ওরা কাটিং করে দিত, বাট আমাদের মতো ছোটখাটো ফ্যাক্টরি এইভাবেই আসলে পরে চিন্তা করলাম কি এখন তো ওদের কাজ করি না আসলে, এখন আপনার নিজেরই একটা নিজেই ভাবলাম কি 18 সালে আমার মনে হলো যে আমার নিজের একটা করা দরকার, নিজের একটা শোরুম করা দরকার। তো ওইভাবে আসলে প্ল্যান থেকে আসলে নাজরানাটা আসলে করা। এখন আমার 3টা আউটলেট। ভালো। এবং অনলাইন তো আছে। অনলাইনটা আসলে রিসেন্টলি স্টার্ট করেছি, কারণ অনলাইনে আমার প্রয়োজন হয় না আসলে, কারণ আমার এত বেশি ড্রেস সারা বাংলাদেশে আমি হোলসেল করতাম, নিজের শোরুমে দিতাম। আমি হচ্ছে কি অনলাইনটা আমি আসলে এত লোড নিতে পারতাম না, তো আমার দেখে নিজের শোরুম, আবার সারা বাংলাদেশে ছোটখাটো যাদের শোরুম ছিল আমাদের কাছে নিত পাইকারি রেটে আর কি, হোলসেলে নিত। তো এই জন্য আমার অনলাইনটা আসলে কখনো প্রয়োজন হয় না, কিন্তু ইদানিং মনে হচ্ছে যে না একটা থাকতে হয়, একটা থাকতে হয়। পেজ ছিল বাট আমি ওটা ম্যান্ডেটরি হয়ে গেছে, এবং এখন জানতেই চাই যে অনলাইনে লিংকটা চাই আর কি। তো আচ্ছা, অনেক কথা হলো, মন খারাপ থেকে মন ভালো হওয়ার গল্পই শুনলাম। তো আরেকটু শুনি মুনমুন আপা আপনার কাছ থেকে, এই যে আজকে যে আমাদের বিষয়টা যে মন খারাপের সময়গুলো, কোন কোন সময়গুলো মনে হয় যে আসলে এই সময়টা আমার ভীষণই, বলেছেন আপনি, আরেকটু যদি ডিটেইল। আমার হচ্ছে যে দেশের বাইরে গেলে মন খারাপটা বলেছি, বাট মন খারাপ হয় যখন মনে হয় কি মানুষ ধরেন অনেক বছর ধরে মানুষকে চেনে না, আমি তোমার সাথে 40 ইয়ার্স ধরে আছি, বাট যখন কেউ কাজ ছাড়া আমাকে খোঁজে না, আমার তখন ভীষণ মন খারাপ হয়, কারণ আমি কাজ ছাড়া মানুষকে খুঁজি। এইটাই হচ্ছে আমার বেশি মন খারাপ হয়। তারপরে ধরেন কথা রাখে না, সকালে আজকে তোমার সাথে আমার এই কথাটা হয়ে গেল, কালকে তুমি কথাটা বদলাই ফেললা, তখন আমার মন খারাপ হয়। আর কিসে মন খারাপ হয়? আর কিছু মানে আমার দেশের বাইরে যে কি মন খারাপ ওইটা আমি বুঝাতে পারবো না। তখন মনটা ভালো করলেন কিভাবে? আমরা একটু শিখবো, যারা আজকে আমাদের এই আড্ডা দেখছে তারাও জানতে পারবে। বললাম না, রিলেটিভদের বিয়ে শাদী হইতো, তখন হচ্ছে ওই মানে বিরিয়ানি রান্না করতো, তখন মনে হতো কি ঠান্ডা তো, বস্টনে তো অনেক ঠান্ডা, তখন বলতো আচ্ছা ঠিক আছে আজকে ঠান্ডা, মানে আমার হাজবেন্ড ও কিন্তু খাওয়া দাওয়া খুব বুঝে খায়, যে ও যে বিরিয়ানি পোলাও সারাক্ষণ খায়, আমার আব্বারা খুব পছন্দ করে, আমাদের বাসায় সারাক্ষণ খাওয়া দাওয়া রান্না বাড়া এইগুলো, কিন্তু হ্যাঁ আমার হাজবেন্ড খুব মানে ধরেন আজকে বিরিয়ানি খেলো তো কালকে শিং মাছ খাবে, মানে ওইরকম করে খায়, মানে তাই সেই তারপরে মানে ওখানে ওই বিয়ে মন ভালো করতাম ওইভাবেই, যে নিজে রান্না বাড়া করতাম, বিরিয়ানি করতাম, টেবিল গুছাতাম, আমার খুব ডাইনিং টেবিলের শখ, মানে ডাইনিং টেবিলের প্লেসমেন্টের শখ, ওগুলো গুছানো। এবং আমি যে এদেশে আসি প্রতি বছর যাই আমি ওখানে, এবং একটা সুটকেস আমার বাসার জিনিস আসে, গুছানোর জিনিস আসে, সেইভাবে ওইগুলা করে করে মনটা ভালো করতাম। তারপর তো ছোটটা ওখানে হলো, তো একটা বাচ্চা ওখানে হওয়ার পরে আর মন খারাপের স্কোপ থাকে না। বুঝতে পেরেছি। মানে ওকে দিয়ে আরো মন খারাপ মন ভালো হওয়ার গল্প শুনবে, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি খুব শীঘ্রই। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। তবে আমাদের মন খারাপের গল্পগুলোতে মন খারাপ হবে না, মন ভালোই হবে, কারণ সবারই মন ভালো হওয়ার গল্পই। ফিরে আসছি খুব শীঘ্রই। হাসতে জানাটাও কিন্তু মন ভালো করার একটা মহা ঔষধ। হাসতে হবে, মন খুলে হাসতে হবে, তাহলে সত্যি মনটা ভালো থাকবে। ফিরে যাচ্ছি আমাদের আড্ডায়। মন খারাপ কথাটা শুনলেই তো মনটা খারাপ হয়ে যায়, তাই না? মনে তখন অনেক দুঃখ কথাগুলো মনে চলে আসে। তারপরেও স্মৃতি, শৈশব, কৈশোর, অনেক কিছু। আপনাকে দিয়ে শুরু করি শাহনাজ পারভীন, যে কৈশোরের কোনো কথা, কোনো স্মৃতি মনে করতে চান, বা এই যে মেয়েদের যে একটা জীবনের পরিবর্তনগুলো, একটু আগে আমরা অফ স্ক্রিন গল্প করছিলাম যে একটা মেয়ে বাবার বাড়ি থেকে বিয়ে হয়ে আসা, সন্তান বড় হয়ে যায়, আবার একা হয়ে যায়, নানা গল্প আমাদের। আপনার দিক থেকে কি মনে হচ্ছে? শৈশবটা তো আমরা একসাথে, আমরা কিন্তু ফ্রেন্ড, শুনেছি একই স্কুলে। তো আমাদের লাইফটা আসলে শৈশবটা আজকালকার বাচ্চারা যেটা পায় না। আমরা যেমন আমাদের স্কুলের জায়গাটা অনেক বড় ছিল, কলেজের অনেক, আমরা কিন্তু বড় হয়েছি অনেক বড় একটা পরিসরে, অনেক। তো ভালো লাগার কথা কি বলবো, যে লাইফটা ছেড়ে আসছি সেটা তো আর কখনো পাবো না, বাট ওইটা তো কখনো মন থেকে মোছাই যাবে না ওরকম। হ্যাঁ, ওটা অন্যরকম লাইফ, ওটা আসলে টোটালি বাদ।
তো লাইফটা শুরু হয় আসলে বাবার বাড়ি থেকে যখন আমরা জাস্ট পার হই, তখন কিন্তু অরিজিনাল লাইফটা শুরু হয়। স্কুল লাইফে তো বাবার বাসায় থাকতে তো ওই লাইফটা আসলে লাইফ না, ওটা আনন্দের লাইফ, অল টাইম, সারা বছর ঈদ, সারা বছর ঈদ, অল টাইম, ওটা সারা বছর চাঁদ রাত। হ্যাঁ, ওটাকে না হয় নাই বলে ওখানে দেখা যায় প্রতিটা মুহূর্তই যেটা বলেন আপনি চাঁদের, ওটা কখনো। কিন্তু যখন আমরা বাবার বাড়ি থেকে বের হয়ে আসলাম তখন কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ, যেটা স্টেপ বাই স্টেপ পার করতে হয়েছে, মন খারাপ, কষ্ট, চোখের পানি, এগুলো দিয়ে আসলে লাইফটা তো ওইভাবেই চলে আসছে। এর বাইরে আমরা কেউ না, এর বাইরে কেউ না। হ্যাঁ, এটা দেখা যায় আমার নানি দাদিরাও দেখা যায় আমাদেরকে হয়তো মন খারাপ হয়েছে শ্বশুর বাড়িতে হয়তো একটা প্রবলেমে, মাকে বললাম যে এই প্রবলেম, বলে ওটা তো আমরাও পার করে আসছি। এখন আমি নানিকে বলবো, নানি বলে ওটাও তো আমি পার করে আসছি। এটাই লাইফ। হ্যাঁ, এটাই লাইফ, তোমাকে যুদ্ধ করতে হবে। হ্যাঁ, এটা সহ্য করতে হবে। তবে এমন কিছু করা যাবে না যেটা ফ্যামিলিতে যাতে বলেন মানে কেউ বলতে না পারে যে ভালো ফ্যামিলির মেয়ে না, মানে সবসময় ধৈর্য করতে হবে। তাই এখানে তারপরে ভালো লাগাও আছে, অবশ্যই ভালো লাগা না থাকলে তো মানুষের বেঁচে থাকাটা আসলে ডিফিকাল্ট হয়ে যেত, এবং এত লং টাইম আরেকটা সংসারে যে আপন করে না, এটা তো এই যে সংসারের গল্প করছে জাজবা জেরিন, এই সংসারের গল্পটা টেনে একটু আপনার কাছে নিয়ে আসেন, বিয়ের পরের গল্পতে চলে যান, সন্তান বড় হওয়া। আপা খুব আর্লি বিয়ে হয়েছিল, জাস্ট এইচএসসির কিছুদিন পরই। আচ্ছা, বাচ্চা হলো খুব তাড়াতাড়ি হয়ে গেল। জি না, সেটেল ম্যারেজ হয়েছিল। হাজব্যান্ড আর্মিতে ছিলেন বলে বেশ অনেকটা দূরে চলে আসতে হলো, বাবার বাড়ি খুলনাতে, আমার সিলেটে থাকা হলো। তখন ভালো লাগতো কিন্তু খুব আর্মিদের শুনি যে সুটকেসটা খুলতে খুলতে অর্ডার আসে যে আবার সুটকেস গুটি আরেক জায়গা পোস্টিং, এরকম হয়েছে। জি, তবে প্রথম খুবই বাসার জন্য খারাপ লাগতো। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম, মানে খুব মিস করতাম আম্মা কি করছে, আমি আম্মাকে এইভাবে সাহায্য করতাম, আমি এটা করতাম। তো আমার হাজবেন্ড এই কথাটা খুব বলতো, চিঠি নিয়ে আসতো, তখন তো চিঠির যুগ ছিল। ছিল এটা 1994 সালে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 90s এ তো আমাদের 1993-তে 93-94 কথা বলছি, 93-তে বিয়ে হয়েছিল। তো উনি যখন অফিস থেকে আসতো চিঠিটা নিয়ে এসে বলতো কি আগে একটু কেঁদে নাও। আমি বলতাম কেন? বলে কি আম্মা চিঠি আসছে, এখন তো তুমি 1 ঘন্টা ধরে কাঁদবা, তার চেয়ে আগে একটু কেঁদে নাও। অনেক খারাপ লাগতো, সুন্দরী অনেক। আমার আম্মা খুব সুন্দর করে চিঠি লিখতেন, আর আমিও চেষ্টা করতাম মানে সব বিবরণ সংসারের, এটা করছি ওটা করছি এরকম সব কিছু জানিয়ে, ভালো লাগতো। তারপরে আস্তে আস্তে চিঠিগুলো রেখেছেন? হ্যাঁ, আমার কাছে অনেক চিঠি, একদম আমার শাশুড়ির লেখা, মায়ের লেখা, ননদের লেখা, হাজবেন্ডও মাঝে মাঝে দূরে থেকেছেন, জি, পরে হয়তো চলে যেতেন, অনেক সময় আছে না আগে চলে যায়, 2বার মিশনে গেছেন, তারপরে হিলে থেকেছেন, তখন আলাদা থেকেছি, ওইসব সময়কার অনেক চিঠি সব গুছিয়ে রেখেছি এখনো পর্যন্ত অ্যালবামে রাখবেন। ছবি যেভাবে রাখে, আমার এক ফ্রেন্ডকে দেখেছি, ওর হাজবেন্ড অনেক বছর বাইরে ছিল, ওর হাজবেন্ড যে চিঠি লিখতো অ্যালবামের এক পাতায়, ওর চিঠির উত্তরটা আরেক পাতায়। আচ্ছা আচ্ছা, এভাবে গুছিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি সুন্দর একটা আইডিয়া দিলেন। ও এত সংসারী ছিল যে ও হারায় গেল। আচ্ছা, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ক্লাস 3 ফ্রেন্ড, বুঝছেন তো, ও হারায় গেল কোনো খবর নাই। বিয়ের কার্ড পেলাম, তারপরে সে হারায় গেল, 3, 4, 5 বছর হারায় গেল। তারপরে পড়াশোনা শেষ করলাম, বিয়ে হয়ে যখন আমার আপন ভুবন চলছে, তখন একদিন পেপারে আমার একটা ক্লাসের ছবি গেল, ও ওইখান থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন করছে। আচ্ছা, মুনমুন আমি তোমাকে খুঁজে পাইছি। তখন ওই যে কোন ইয়ার ছিল সেটা? 2000, এটা 1999 এর বিয়ে হলো আমার 2000 এ। তখন আবার খুঁজে পেলাম, বুঝছেন, এই হচ্ছে অবস্থা। তারপর থেকে আবার। আর একে হারালেন কবে? আর এটা ওকে হারাইছি আমি ওই একই সময় হারাই ফেলছি, কারণ আমি তো ঢাকায় মুভ করছি, খুলনাতেই সবাই ছিলাম। তারপর আমি ম্যাট্রিক পরে ঢাকায় চলেছি, ওরা তো ওদের খুলনা তখন তো ফেসবুকের ব্যাপারটা ছিল না, ব্যাপারে ফেসবুক একদিন ওরা একটা গ্রুপ করলো, আমি তখন বস্টনে, তখন হচ্ছে আমি আবার খুঁজে পেয়েছি সবাইকে, মানে আমি
মানে কি আমি মন বলে ভালো হয়ে বোঝাতে গেল পারবো না? না। একদম। আর বন্ধুরা একসাথে হলে কি বয়স আর বাড়ে না তো, ওই জায়গাটায় চলে যাই ওই আমরা। জায়গাতে চলে যায় সেই স্কুলের। তারপরে খুঁজে পেয়ে আমি ওখান আবার বাইরে যারা আছে তখন যোগাযোগ হলো। আচ্ছা, মানে এক একজনের সাথে আমার বোধহয় শুধু ওর সাথেই যোগাযোগ ছিল, ওদের সাথে 30 বছর পরে কথা হয়েছে। মানে আমি হারাই গেছি, এই হচ্ছে অবস্থা। কারণ আমার ট্র্যাক তো আলাদা হয়ে গেল, আমি ঢাকায় চলে আসলাম, আমার ঢাকার হোম ইকোনমিক্সে ঢুকলাম, ওখানে ফ্রেন্ড সার্কেল হলো, এই হচ্ছে কাহিনী। মানে বন্ধু কিন্তু একটা ব্যাপার। আর এই যে স্কুল বন্ধু, মানে সেই খুলনার আপনারা স্কুলের, আবার এখন 3 জন একসাথে, এটা তো মানে সাংঘাতিক, এটা ভাগ্যের আমরা ব্যাপার। 13-14 জন খুব একসাথে। এই মানে 4 দিন আগে একটা ফ্রেন্ড আসছে, ও ডাক্তার, ও লন্ডন থেকে সার্ভিস শেষ করে আবার ঢাকা এসে আবার গভর্নমেন্ট জবে জয়েন করলো। আচ্ছা, ও হঠাৎ করে ওকে ফোন করেছে, ও হচ্ছে মনিটর। আচ্ছা, ও ক্লাস আর মনিটর একটা নাম ছিল। দেয়া যায়, সুন্দর একটা বাংলা নাম, বিনে সুতার মালা। হ্যাঁ, আমাদের মধ্যে দু একজন ফ্রেন্ড আছে যারা সবাইকে এক জায়গায় করে, তো আমরা ওদের নাম দিয়েছি বিনে সুতার মালা। মাঝে মাঝে এইটাও আবার কষ্ট পাই আমরা। ধরেন পুরো গ্রুপে যখন আছি তখন এই 12-13 জনই যোগাযোগ করছে, আরেকজন সবাই ঢাকায় আছে, কিন্তু আজকে ইচ্ছে টাইম কিন্তু আমরাও কাজ করি, সবাই কাজ করি। বাচ্চাকে নিয়ে আমি তো কালকে থেকে সানডে শুরু হয়ে যাবে আমার ছোটটা তো ছোট, ওইটাকে নিয়ে স্কুল থেকে এনে আবার 2 টিচার, তার মধ্যে তো একটা গেট টুগেদার প্রোগ্রাম করে রাখছি আমি। ইচ্ছা করলে করা যায় আপা, ইচ্ছা করলে করা যায়। এই যে ইচ্ছা করলে করা যায়, আপনার যে জায়গাটা আমি শুনলাম, আপনার যে ডেজার্টের যেটা, যে আসলে আপনার ইচ্ছে না থাকলে তো আপনার ছেলে একটা পেজ খুলে দিলেও কোনো লাভ হতো না, সেই ইচ্ছেটা কেমন করে জাগলো? রান্নাটা খুব ভালো লাগে, এটা সম্ভবত আমি আমার নানির থেকে পেয়েছি। আমার নানি খুবই সুন্দর রান্না করতেন, তো আমারও কেন জানি, আমি কিন্তু বিয়ের আগে একদমই কোনো রান্না পারতাম না, অন্য অনেক কাজ পারতাম, কিন্তু আমার আম্মা বলতো রান্নাঘরটা দরকার নেই, রান্নাঘরটা বিয়ের পরে মেয়েরা অটোমেটিক্যালি এটা পারবে, হয়ে যায়। তো বিয়ের পরে কেমন করে মায়েরা যেন দিতে চায় না। আমার বিয়ের পরপরই আমার শাশুড়ি আমাকে বললেন ওনার ছেলের কথা, যে সে খেতে খুব পছন্দ করে, তো তুমি মা ওকে একটু যত্ন করে খাওয়াবা। ওই যে একটা জিনিস শুনলাম। আর আমরা খুলনা, যশোর, সাতক্ষীরা ওই অঞ্চলের রান্না, বিশেষ করে মিষ্টান্ন খেতে খুব পছন্দ করি। তো আমার সাহেব ওরকম খুবই মিষ্টান্ন, এখনো পর্যন্ত প্রচুর গলফ খেলে, প্রচুর হাঁটাহাঁটি করে, খুব মিষ্টিটা তার চাই, এই জন্য তো এত কষ্ট করে। জি জি, উনি একদম মিষ্টি ছাড়া হয়ই না। তো আমি বিয়ের পর থেকে উনার ওই খাওয়া দেখেই মনে হয় এত ইন্সপায়ার্ড হলাম, এত মজা করে খেতেন উনি। আব্বা ভাইয়া, ওরে বাবা, আমার ভাই এখনো নিউ ইয়র্কে গেলে আমাকে বিরিয়ানি রান্না করতে হয়, মানে তার বাসায় আমাকে রাঁধতে হয়। আমি এখন বলি বাবা আমি নিউ ইয়র্কে আসতে পারবো না, তুমি বস্টনে আসো, আমার রান্নাঘরে আমি তোমাকে খাওয়াই, এসে 3 দিন রাখি, রেখে তুমি তোমার মতো খাও, তারপর পোটলা বেঁধে যাও, 7 দিন খেও। এসে বলে তুমি আমাকে কিন্তু তেহারি 1 বক্স রান্না করে দিবা। কি ভাই আর বোন না, আমার তো একটাই ভাই, আমার হাজবেন্ড তাই বলে, ওদের বোন নাই। বলছে ভাইয়া আপনার কপাল, ভাইয়া আপনার কপাল, সারাক্ষণও বলবে। কি সুন্দর, 5 বোনের একটা ভাই, সেই ভাই বোনের তো অনেক স্মৃতি আছে, তাই না? কত। আচ্ছা, শেষ করি একটু। হ্যাঁ, তারপরে আপু আমার এরপরে আরো একটু ইন্সপিরেশন পেয়েছি আমি আমার ছেলের কাছ থেকে। সেও প্রচন্ড পছন্দ করে মায়ের হাতের রান্না, খুবই পছন্দ করে। তারপরে আরো আমার ছেলের বউ আসলো, ছেলে এসেছে, বউজি 3 বছর হলো ছেলে বিয়ে করেছে। তো বউটাও মাশাআল্লাহ শাশুড়ির রান্না সে মাথা নেড়ে খুশি হয়ে খায়, খুব পছন্দ করে, খুব পছন্দ করে। তো এই জন্য আমার রান্নাটা মানে আরো ভালো লাগে। প্রিয়জন যদি রান্না, বাসায় যে রান্না সেটা যদি খুব মজা করে খায়, ভীষণ ভালো লাগে। আমাদের জুমের বন্ধুরা চলে আসছে। হ্যাঁ, আমরা একটু গল্পে চলে যাই। হ্যাঁ, লাজিনা, হ্যাঁ, আচ্ছা, লাজিনা শুনতে পাচ্ছ? একটু আনমিউট করতে হবে। আনমিউট করেছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তোমাকে ছোট মানুষ তো, তুমিই বললাম। হ্যাঁ, কি বলবে বলো আজকের এই বিষয় নিয়ে? হ্যাঁ, তুমি তোমাকে ছোট মানুষ তো, তুমিই বললাম। হ্যাঁ, কি বলবে বলো আজকের এই বিষয় নিয়ে? হ্যাঁ, কিছু বলো, আমরা তো তোমার শোনার অপেক্ষায় আছি। সরি, একটু স্লো আসতেছে তো কিছু বুঝতে পারছি না। তুমি বলে যাও, তোমার কথা আমরা শুনতে পাচ্ছি।
যাচ্ছ বলো? আপনার মেয়ে? আমার ছোটটা। আচ্ছা আচ্ছা। আম্মুকে কিছু বলতে চাও? আচ্ছা, আমরা ওর কাছে পরে যাই। হাসিনা আপা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। জি আপু, বলবো? হ্যাঁ, শোনার অপেক্ষায় তো বসে আছি। আজকের বিষয়টা আসলে অনেক ভালো, আরেক দিকে হচ্ছে চিন্তা করলে মন্দ। কারণ কি, ভালো মন্দ মিলিয়েই হচ্ছে সবকিছু জীবনের প্রতিটা ক্ষেত্র, প্রতিটা চলাফেরা, কাজকর্ম সবকিছু। তো হচ্ছে খারাপ যে সময়গুলা, এটা মনে হয় একটু যারা ব্যস্ত মানুষ, কাজে ব্যস্ত থাকে, পজিটিভ দিকগুলো চিন্তা করে ওদের মধ্যে একটু কমই থাকে। কারণ ওই খারাপ সময়টা ওদেরকে ছুঁতে পারে না। খারাপ সময়টা আসলেও ওইটাকে হচ্ছে ওরা ওভারকাম করে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে থাকলে আমার মনে হয় ওদের ওই সময়টা আর ধরতে পারে না। আর এমনিতেই হচ্ছে আমাদের সমাজে পরিবারে কিছু মানুষ থাকেই, কারণ সে নিজেও ভালো থাকে না, আশেপাশের মানুষ এবং ওই মানুষগুলোকেও ভালো থাকতে দেয় না। ও নিজে ভালো থাকে না, সেজন্য ভাবে যে সবার সময়টাই নষ্ট করে দিই। কিন্তু আসলে কারোর সময় কেউ নষ্ট করতে পারে না। কেউ যদি ভালো কাজ করে, ভালো থাকার চেষ্টা করে, সে অবশ্যই ওই খারাপ সময়টা পার করে উঠবে। ভীষণ সুন্দর করে বলেছেন, একদম মনের কথা। জমে যারা বন্ধুরা আছেন, আমি আবার আসছি একটা ছোট্ট বিরতি নিয়ে, শীঘ্রই ফিরছি। এই যে হাসিনা আপা বললেন যে ব্যস্ত থাকলে আসলে মন খারাপ হওয়ার সময় থাকে না, আবার অনেকে ব্যস্ত যারা না থাকে তারা নিজেরাও খারাপ থাকে, অন্যকেও খারাপ রাখতে চায়, সেটা ভীষণ খারাপ। সুতরাং ব্যস্ত থাকাটাই হচ্ছে আসল। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। আড্ডা প্রায় শেষের দিকে, তারপর আপনারা যারা আমাদের সঙ্গে আছেন নিশ্চয়ই খুব এনজয় করছেন। আবার জুমেই ফিরে যাচ্ছি। কার কাছে যাব? আচ্ছা, নাহিদা নেলি আপা শুনতে পাচ্ছেন? ঠিক আছে। রীতা পোদ্দার শুনতে পাচ্ছেন আপনি? রীতা পোদ্দার? হ্যাঁ আপা, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন। মন তো খারাপ না, হাসছেন, মন তো ভালোই মনে হচ্ছে। সবাইকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। মনটা খুব খারাপ কম থাকে আপা। হ্যাঁ, হাসলে মন ভালো থাকে, ভালো লাগে। আর আজকের বিষয়টা নিয়ে ছোট করে একটু বলুন। হ্যাঁ, মন খারাপ ভালো তো নিজের উপরে ডিপেন্ড করে, কেমন থাকতে চাই। নেগেটিভ থেকে একটু দূরে থাকতেই চাই। নেগেটিভ কোনো কিছু দেখলে মনে হয় বা শুনলে যে মনটা হয়তো খারাপ হবে বা খারাপ মানে চিন্তা আসবে, তো চাই না এদের সাথে মিশতে। আর সবসময় চাই একটু আনন্দ উল্লাস করলে, আর মন খারাপ হলে শপিং করতে ভালো লাগে, বার্গার খেতে ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে মানে আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব আড্ডার মধ্যে দুই রকম আনন্দ। তবে বন্ধুদের সাথে আড্ডা দিতে বেশি মজা লাগে। একদম একটা টাইমে বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। অনেক ধন্যবাদ, ভালো লাগলো। মন খারাপ হলে শপিং করতে যাই, খুবই ভালো। তানিয়া আপনার কাছে আসলাম, কেমন আছেন আপনি? শুভ সন্ধ্যা। তানিয়া নওয়াজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপা, জি আপনি ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো আছে। আপনাদের দেখে ম্যাচিং আজকে। যারা আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ সন্ধ্যা সবাইকে। আর আপা, এই যে নারীদের প্ল্যাটফর্ম, নারীদের কথাগুলো শুনে আমাদের যদিও মন খারাপ থাকে, আমরা এই সপ্তাহে 2টা দিনে মনটা আরো ভালো করে নেই, চাঙ্গা করে নেই। আর আমার তো খুব কম মন খারাপ থাকে, কারণ আমি নিজেকে বলতে পারি নিজে যে আমি একটু হলেও পজিটিভ থিঙ্কিং এর মানুষ। আমি নেগেটিভ থেকে অনেক দূরে থাকি এবং নেগেটিভ জিনিসগুলো দেখলে আমি সেখান থেকে 7 হাত দূরে চলে যাই এবং চেষ্টা করি যারা নেগেটিভ তাদেরকে আমরা সুন্দরভাবে ওয়েলকামিং করে যেন তারাও আমাদের মতো পজিটিভ দিক চিন্তা করে, সেই দিককে তাদেরকে আনার চেষ্টা করি। আমরা অনেক সময় খুব বেশি নেগেটিভ মানুষ হলে চেষ্টা করেও কাজ হয় না, তাদের থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি এবং আমরা সবসময় চেষ্টা করি বন্ধুরা বন্ধুদেরকে সুন্দরভাবে ওয়েলকামিং করতে। আর পরিবার তো সবসময় থাকে, মন খারাপ করলে আসলে কি নেগেটিভ জিনিসগুলো মাথায় আসে, এই জন্য চাই না মন খারাপ করতে।
সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি। ভীষণ ধন্যবাদ ভীষণ আপা। ভালো লাগলো কথাগুলো শুনে। লাজিনা তুমি শুনতে পাচ্ছো? লাজিনা শুনতে পাচ্ছো এখন তুমি? হ্যাঁ 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 আন্টি শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো মা, বলো। এই যে তোমার মা আছে, বেগুনি একদম ঝকঝক করছে, মাকে নিয়ে কিছু বলো। আজকের বিষয় মন খারাপ, তোমার কি মন খারাপ হয়? আমার মানে আমি তো মাত্র 14 বছরের বাচ্চা, আমার তো বেশি খারাপ হয় না, যেমন হচ্ছে আমার মন খারাপ হয়। আমার আম্মু তো তুমি জানো হচ্ছে মুনমুন, ওর ওর মতো আমার হচ্ছে এত দুঃখ করে না। ওই যে ও বলছে না ওর মন খারাপ লাগলে হচ্ছে খাবার বানায়, এই খাবে হচ্ছে দিবে, আমাকে তো সারাক্ষণ খাবার দেয়, এর মানে কি ওর সারাক্ষণ মন খারাপ লাগে? আচ্ছা লাজিনা তুমি কি হাঙ্গি? তুমি এত মন খারাপ করছো তো আমার মন খারাপের সময় হচ্ছে ড্রয়িং করতে ভালো লাগে, আমার হচ্ছে মন খারাপের সময় গান শুনতে ভালো লাগে। যে আমি অনেক কম হয়ে যায়, আমি হচ্ছে আমার থট প্রসেস খুব তাড়াতাড়ি চলে আসে। মাহিরার জন্য মন খারাপ হয়? হ্যাঁ মাহিরার জন্য মন খারাপ হয় আমাদের খুব। আচ্ছা বড় বোনের জন্য? হ্যাঁ আমার বড় বোনের জন্য অনেক মন খারাপ হয়, ও হচ্ছে একা দেশে আছে, ওর সাথে তো সবসময় কথা বলা যায় না। আমার বোনের সাথে অনেক মিশতে ভাল লাগে, যে আমার বোন অনেক ভালো একটা মানুষ, ও হচ্ছে অনেক কিছু জীবনের মধ্যে হচ্ছে প্রকাশ করছে। আচ্ছা এটা আমি শি ইজ মাই বিগ ইন্সপিরেশন। বাহ, অনেক ভালো লাগলো মামুনি, অনেক ভালো লাগলো। তোমার মনটা ভালো হয়ে থাক, তোমার বোনের সাথে শীঘ্রই দেখা হোক, যদিও এখন ভার্চুয়ালি দেখা হয়, শুধু ছোঁয়া যায় না। অনেক অনেক আদর আর দোয়া তোমার জন্য। আবার আসছি জুমে, একটু স্টুডিওতে আলাপ করি। মেয়ের কথা বলেন। মেয়ের কথা বলবো না আপা, ছোট তো, তারপরে জিজ্ঞেস করে একটু মুড অফ থাকলে যে মা তুমি ঠিক আছো, তোমার কি মন খারাপ? মানে এখন কত অ্যাডভান্স বাচ্চারা অনেক কিছু খেয়াল করে। আমার বড়টা কিন্তু এরকম জিজ্ঞেস না, মা তোমার কি মন খারাপ? কিন্তু আমার মানে ওই যে বললাম না, যে কোনো আমার একটা সাজেশন সবার জন্য, মন খারাপ হলে বাচ্চাদের সাথে শেয়ার করো। আমি বললাম ওর কাছে গল্প শুনি, ওর কাছে গল্প শুনি, বাচ্চারা যে কি একটা সাপোর্ট, ভীষণ ভীষণ সাপোর্ট। আমার বড়টা তো মাঝে মাঝে আমাকে হুমকি দেয়, মা তুমি একটু বলো তো মনে হাত দিয়ে যে আমি তোমাকে কোনখানে সবচেয়ে বড় সাপোর্ট দিই। আর মেয়েরা মায়েদের জন্য আসলে হ্যাঁ একটু মানে কঠিন একটা সাপোর্ট, এটাই হচ্ছে আমার মনে হয়। এটা সত্যি কথা, পড়তে পারে ভালো, মনটাকে পড়তে পারে। ছেলেরাও কিন্তু ওভাবেই তৈরি, আসলে ছেলেরা প্রকাশ কম, ছেলেদের পড়তে পারে, ছেলেদের প্রকাশ কম, মেয়েরা যেহেতু মায়ের জাত একটু প্রকাশটা এরকম। তো কেমন লাগছে মেয়ে এরকম এত কিছু বলছে? ভালো লাগছে, ভালো লাগছে, লক্ষ্মী মেয়ে, ভালো লাগছে। সেই আপা খুব রিসেন্ট আমার ছেলের বউ দুজন আমাকে ছেড়ে জাপানে চলে গেল গত মাসের 14 তারিখে। আমার খুবই মন খারাপ ছিল। তো যাওয়ার দিন আমার ছেলে বারবার আমার এরকম পায়ের উপর হাত দিয়ে দিয়ে বলছে, আম্মু একটু মন খারাপ করবা না, তুমি নিজেকে একদম স্ট্রং রাখো, হাঁটবা, সুস্থ থাকবা, আমি পিয়ার পেলেই তোমাকে জাপানে নিয়ে আসবো, তুমি আমার সাথে থাকবা। তো এর মধ্যে কথা হচ্ছিল, তো ছেলে বউ দুজনই বলছে, ওরা এখন ডর্মে আছে, বলছে যে আম্মু আমরা বাসা নিলেই আপনি আমাদের কাছে চলে আসবেন। আর রোজ ওরা আমাকে ভিডিও কলে কথা বলে, খুব মনটা ভালো হয়ে যায়, খুব মনটা ভালো হয়ে যায়, অনেক সময় নিয়ে সব কিছু বলে। আর আরও একটা খুব বড় প্লাস পয়েন্ট মন খারাপে, আমার বান্ধবীরা সবাই বেশ খোঁজ খবর নেয়। ও তো আমাকে বললই যে বা তুমি রেডি হয়ে থাকো, আমি এসে তোমাকে বাইরে নিয়ে যাব, তোমার একটু মন খারাপ করে থাকা লাগবে না। তো কষ্টের সময়গুলো বন্ধুরা মনটা খুব ভালো করে দেয়। বলছে প্রোগ্রাম থেকে আমাকে বাদ দাও, তোমার যেতেই হবে। শাহনাজ আপনি কি বলেন? এত কথা শুনলেন, এত কত কিছু, আপনার কি বলতে মন চায়? দেশের বাইরে আপা, সেটাই, আমার মেয়েটাও দেশের বাইরে, পথিক সব। এখন দেখা যায় হাই এডুকেশনের জন্য তো আসলে যেতে হয়, তাই না? তো আমার মেয়েটা অস্ট্রেলিয়াতে আছে, গত বছর ফেব্রুয়ারিতে গেছে। তো কি বলবো, সারাক্ষণ দেখা যায় যে রান্না বান্না তো ওখানে যেহেতু একা পড়ে গেছে, আম্মু এটা কি দেবো, এটা অস্থির। আবার দেখা যায় যে অস্ট্রেলিয়া থেকে আমার এক জুনিয়র ফ্রেন্ড আসছিল,
তো আমি কোন কাজলটা কোন ইউজ শহরে করি, আছে? হ্যাঁ মানে ওটা ও সব কোথায় আছে অস্ট্রেলিয়ায়? পাঠাই দিছে। ও অস্ট্রেলিয়ায় কোন শহরে আছে? হ্যাঁ যে অস্ট্রেলিয়াতে কোন শহরে আছে? ও সিডনিতে আপু, সিডনিতে আছে। ও তারপরে পাঠিয়ে এমবিএ করার দিয়েছে জন্য কাজল। গেছে, হ্যাঁ এমবিএ করার জন্য গেছে। আচ্ছা আচ্ছা জানুয়ারিতে ওর শেষ হবে ওর আচ্ছা কোর্সটা। আচ্ছা। তো বাচ্চা টাচ্চা আসলে দেখা যায় যে আপনার প্রিয় কাজল পাঠিয়ে দিয়েছে বললেন জি। বন্ধুর কাছে, কাজল পাঠিয়ে দিয়েছে। চোখের কাজল। হ্যাঁ কাজল, শুধু কাজল না, মানে কাজল আম্মু এটা ভালো, এটা কিনতেছি মানে ভিডিও কলে, এটা আইলাইনার, এটা তুমি না এটা ইউজ এটার থেকে ভালো, এটা মানে আসলে অনেক মিস ও করতেছে। দেখা যায় যে বাসায় থাকলে আম্মু এটা খাবো না, মিসগুলো এটা করছে যেগুলো মন ইগনোর হ্যাঁ, করতে এক সময়, সেগুলোই চিন্তা করছে যে আমি এই সময় সেটাই তো ফিল। এখন তো আসলে দেখা যায় ভিডিও কলের যুগ, হ্যাঁ কথা বলা বুঝতে যায়। পেরেছি বাচ্চারা দূরে এই সেই সবাই একটু ওই মন জন্য টন মনে হয়। ভার ভার হয়ে গেছে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, এই ফাঁকে আমাদের মনটাকে একটু আমরা চাঙ্গা করে ফেলি। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। তখন দেখবেন আমাদের এই মায়েদের সবার মন ভালো হয়ে গেছে। আমরা আজকের এই আড্ডায় অনেক কিছু কিন্তু শিখলাম। সেটা হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা, নেগেটিভ থেকে দূরে থাকা, পজিটিভ থাকা, এটাই হচ্ছে মন ভালো রাখার সবচেয়ে মহা ঔষধ। আর একটা কি বলেছিলাম আমি? হাসি। হাসতে জানতে হবে, মন খুলে প্রাণ খুলে হাসতে জানতে হবে, তাহলে মনটা ভালো থাকে। আর অতীত নিয়ে এত ঘাটাঘাটি করার কিছু নেই, এরকম থাকবেই জীবনে, আপস অ্যান্ড ডাউনস থাকবে, একটু হাসবো, একটু ঝগড়া করব, সবই থাকবে। এই নিয়ে আমাদের জীবন, তারপরে মনটা ভালো করতে হবে। ফিরে যাচ্ছি আমাদের জুমের বন্ধুদের কাছে। মিষ্টি আপা, মিষ্টি আপা, আপনি কি আমার শাড়ির আঁচল কেটে নিয়ে ওড়না বানিয়েছেন? আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রথমে টিভিটা দেখলাম না মেমি আপার সাথে ম্যাচিং করব, হ্যাঁ খুঁজে ম্যাচিং করে একটা স্কার্ট করে ফেললাম। আচ্ছা, ও তাই নাকি? আচ্ছা আজকের বিষয়টা নিয়ে বলুন। আপনাকে ভালোবেসে আজকে আপনার সাথে ম্যাচিং করে ফেললাম। খুব ভালো। যদিও আপনার ধারে কাছেও গুণে নাই। না না, ছি এগুলো বলতে নাই, শুধু বলেন 2 লাইন গান করবেন না 2 লাইন কথা বলবেন? আপু আজকে একটু কথা বলি আপু, বলেন না। আরেকদিন গান করব। আচ্ছা আচ্ছা, মন খারাপের দিনটা আপু সব সময় সব দিন ভালো যায় না। আমিও তানিয়া আপার মতো সব সময় চেষ্টা করি নিজের মনটা ভালো রাখতে, এটা চর্চা করি এবং মন খারাপ হলে কিভাবে এটা থেকে বেরিয়ে এসে যাওয়া সকল রকমের গান করি, রান্না করি। তারপরে মাঝে মধ্যে আপু কিছু মানুষ আছে যে ভুল বোঝে, এই জিনিসটা আমার ভিতরে খুব খুব নাড়া দেয় এবং এটা আমার কাটতে একটু সময় লাগে। যখন ভালো আমি কিন্তু আমাকে খারাপ ভাবে, এটা আমার খুব কষ্ট লাগে। তারপরে আমরা চাবো যে সত্য একদিন প্রকাশ পাবে এবং আমরা সবসময় চেষ্টা করে যাব। আসলে কথা হচ্ছে যে একদম একদম অনেক ধন্যবাদ। আসলে নাহিদা নেলি আপা আপনার কাছে যাচ্ছি। মিষ্টি আপা যেমন বললেন যে ভুল বোঝে, তা আমি মনে করি যে নিজের কাছে নিজের পরিষ্কার থাকাটাই হচ্ছে সবচেয়ে বড়, যে আমি কি আমি জানি। আপনি কি বলেন নাহিদা নেলি আপা? শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম মিমি আপা। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। হ্যাঁ বলুন। আসলে মন খারাপ তো হয়ই, মাঝে মধ্যে আসলে বিভিন্ন কারণে মন খারাপ হয়, তবে ভালো রাখার চেষ্টা করি। মানে মন খারাপ হলে কিন্তু বেশিক্ষণ রাখতে পারি না, মন খারাপটা চেষ্টা করি ঠিক হয়ে যেতে। তো খারাপ লাগে ওই যে মিষ্টি আপু বললো যে কেউ যখন বোঝে না, ভুল বোঝে আর বোঝার চেষ্টা করে না, তো ওই সময়টা তখন কিন্তু খুব খারাপ লাগে যে আমি করি একরকম, হয়তো অন্য কেউ বোঝা একরকম। তো এই জিনিসটা যখন কাউকে বোঝাতে পারি না, ওইটাই বেশি মন খারাপ হয়। তারপরেও চেষ্টা করি ভালো থাকতে, মন বেশিক্ষণ খারাপ রাখতে চাই না, ভালোই থাকি। ওই যাকে বোঝাতে পারেন না, যাকে বোঝাতে আর পারেন না, আর চেষ্টা করবেন না, তার উপর ছেড়ে দিন। ভালো ওষুধ দিলাম না? তরু আপা, সরি খুকু আপা, খুকু আপা, আমি কি ঠিক নাম বলেছি তো? হ্যাঁ খুকু আপা শুনতে পাচ্ছেন? খুকু আপা, ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। কি মন খারাপ? একটু হাসেন। না না মন খারাপ না, মন খারাপ বেশিক্ষণ থাকতে পারি না, ব্যস্ততার মধ্যে থাকি, গান শুনি, নিজেকে নিয়ে মানে চেষ্টা করি আনন্দ করার। আর লেডিস ক্লাবের বান্ধবীদের সাথে যখন আড্ডা দিই তখন তো মনে হয় যে 1 মাসের জন্য লাইফ রিচার্জ হয়ে গেল। 1 মাস আর মন খারাপ হবেই না, যাক 1টা মাস ভালো থাকবো, আবার একদিন রিচার্জ হবে, আবার আনন্দ ফুর্তি করবো, ব্যাস। আসলে মন খারাপটাকে সুযোগ দেওয়া উচিত না।
একদম অনেক ধন্যবাদ। রিচার্জ করতে হবে, রিচার্জ হয়ে গেল আপনার আজকে। বেশিক্ষণ আর কথা বলতে পারলাম না, কিছু মনে করেন না। নার্গিস আপা ছোট্ট করে, যাতে আপনাকে কথা থামিয়ে দিতে না হয়, আমার খারাপ লাগে তাতে। আসলেও এটা একটা মন খারাপ হয়ে যায় যে বসলাম সবার সাথে কথা বলতে পারলে আরো একটু বেশি ভালো লাগে। তারপরে মন খারাপ মনে করেন কেউ যদি কথা হজম করাটা অত্যন্ত কষ্টকর, তারপরও কথা কিন্তু হজম করতে হয়। কারণ যদি মন ভালো রাখতে হয়, নিজেকে ভালো রাখতে হয়, পরিবেশকে ভালো রাখতে করা যায়, কথা হজম করতে হবে। তাহলে আর কথাকে অ্যাভয়েড করতে হবে নিজেকে ভালো থাকবার জন্য, খুব ভালো থাকবার জন্য। আর ঘুমটা খুব জরুরি, ভীষণ। এটা করতে পারলে অনেক রিল্যাক্স লাগে। আমাকে কি থামাতে হবে না? শেষ কথা। অনেক ধন্যবাদ। আরেকজন মিষ্টি আপা এসেছেন মনে হয়, আরেকজন মিষ্টি আপাকে দেখতে পাচ্ছি। মিষ্টি আপা শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ বলুন, খুব তাড়াতাড়ি ছোট্ট করে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। মন খারাপের দিনগুলি কিংবা মন খারাপের যে কথা এসছে, আমি আমার ব্যক্তিগত কথা বলছি যে মন খারাপের দিনগুলিতে আমি বেশিরভাগ সময় ঢাকা ইউনিভার্সিটি আমার খুবই পছন্দের একটি জায়গা, যেখানে গেলে বকুল ফুলের দুটো মালা কিনলে আমার মন ভালো হয়ে যায়। বাহ। আর সবাইকে নেক্সাস টেলিভিশনের আরেকটি, আমরা যে নারীগুলো একসঙ্গে হই, একটু আগে ফুকু আপু বললেন, একেবারে রিসার্চেবল আমরা রিসার্চেবল। এখন খুব ভালো লাগছে, আবারও সামনে এবং অনেক ধন্যবাদ। এবং এই রিচার্জটা হচ্ছে মানে ইয়ে দিতে হয় না, প্লাগ কিছুই লাগে না, একদমই রিচার্জ হয়ে যায় অটোমেটিক। ভালো, আমরাও রিচার্জ হয়ে গেলাম। আচ্ছা কানিজ আপা, আপনি কি শুনতে পাচ্ছেন? কানিজ ফাতেমা আপা শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করুন। জি হ্যাঁ, কানিজ ফাতেমা লুনা আপা একটু ছোট্ট করে বলুন, ছোট্ট করে। মন খারাপ হয়, মন খারাপের দিনগুলোতে প্রিয় মানুষকেও কাছে থাকলে ভালো লাগে, তার সাথে কথা বলতে ইচ্ছা করে, ভালো লাগে। আর আজকে স্টুডিওতে আমার এক 90-এর বন্ধু আছে, তাকে দেখে আমার অনেক ভালো লাগলো, শাহনাজ লিপি। তো এই জন্য তাকে দেখেই আমি আরো জয়েন করলাম যে একটু কথা বলি। বাহ, তো আপনার মনটা ভালো হয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ আজকে ভালো লাগলো আমার। কিচ্ছু মনে করবেন না, সময় একদম কম, আরো গল্প হবে, আড্ডা হবে। ভালো থাকবেন, আবার দেখা হবে। তো আমরা একেবারেই শেষ পর্যায়ে ছোট ছোট করে, আমি আর নাম মেনশন করছি না, আপনি বলবেন, তারপর আপনি বলবেন, তারপর আপনি বলবেন। সময়টা বাঁচলো। খারাপ হতেই পারে, তবে মানে এই ধরুন ফ্যামিলি মেম্বাররা, বিশেষ করে ধরেন যদি হাজবেন্ডের কারণে মন খারাপ হয়, সে তারপরে একটু আধা ঘন্টা পর একটু হেসে কথা বললেই মন ভালো হয়ে যায়। এবং ধরেন মানে আমার মনের কথাটা আমি বলে দিতে পারলেই মনটা ভালো হয়ে যায়। সব শেষে বাচ্চারা, এটার উপরে আমার কাছে আর কোনো সাজেশন নেই। মন খারাপ হলেই বাচ্চাদের সাথে শেয়ার করলেই মন ভালো হয়ে যাবে। একদম একদম ভেতরে রাখতে নেই, কারণ কারোর সাথে শেয়ার করতে হবে। শেয়ার করলেই মন ভালো, বোন হোক বা বন্ধু হোক, শেয়ার করতে হবে আসলে। সেই এবং আমি যেটা বলি যে ভেতরে না রেখে আলোচনা করা উচিত, এটাই আমাদের মধ্যে প্র্যাকটিসটা নেই। হ্যাঁ বলুন। মন খারাপ হয় আপা, এটা সত্যি কথা, কিন্তু খুব পজিটিভ চিন্তা ভাবনা করি, হাসতে খুব পছন্দ করি, আনন্দ আড্ডাবাজি করলে খুব ভালো, মন ভালো হয়ে যায়। আর সবচেয়ে বেশি আমার মন ভালো হয় আমার বাবার সাথে কথা বললে। উনি আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমি আমার বাবার কাছে সব শেয়ার করি, আর উনিও আমাকে একটা সুন্দর একটা পথ বলে দেয় যে এভাবে কর, এভাবে করলে তোর মনটা ভালো হবে। তো এভাবেই আমি মনটা বেশি ভালো করি আপা। আর কি লাগে? মন খারাপ তো আসলে হয়ই মাঝে মাঝে। তো আমার মন খারাপ হলে আগে মাকে বলতাম, আম্মা এটা হয়েছে। তো আম্মা রিসেন্টলি গত বছর মারা গিয়েছেন। তো দেখা যায় যে এখন আর ওইটা, আমার ছোট বোন, আমার একটাই বোন, ভাই বোন আমার, ও আবার লন্ডনে সেটেল। কিছু হলেই আমি দেখা যায় মন খারাপ হলে আমি ওকে কল দিই, দেওয়ার পরে আমি আমার মতো করে বলে যাই। বলে যাওয়ার পর ও কি করে, ছোট্ট জাস্ট এক লাইন বা দুইটা লাইন আমাকে বলে, আমার মানে ম্যাজিকের মতো আমার মন ভালো হয়ে যায়। মানে এত বোঝে, মানে আমারটা শোনে, আগে আমারটা শুনে দেখা যায় আধা ঘন্টা ধরে আমি বলতেছি এটা হইছে, এটা হইছে, আপনাকে একদম ইয়ে করে দেয়। হ্যাঁ আমার পুরোটাই শোনে। মানে আমি আধা ঘন্টা হয়ে গেছে আমি শুনতেছি, ও কিছুই বলতেছে না। বলে কি তোমার কি এবার শেষ? আমি হ্যাঁ। ও জাস্ট একটা লাইন বলে, বা অনেক ক্ষেত্রে দুইটা লাইন বলে।
আমি পুরাপুরি কি হয় আমি নিজেও জানি না, যে আমার দেখা যায় সব কিছুই ভুলে যাই, যে যেটা হয়েছে আধা ঘন্টা। সেটাই মুনমুন আপা, আপনাকে আরেকবার একটু বলতে বলি যে এই যে বোনের কাছে বাবার কাছে আসলে প্রত্যেকের একটা জানালা থাকতে হয়, যে জানালাটা একদম একটা খোলা জানালা, যেখানে মন খুলে সব বলা যায়। আপনার সেই জানালাটা কি? আমার বড় মেয়েটা। বড় মেয়েটা কি করেন? আর ও তখন কি মহা ওষুধটা দেয়? ও মহা ওষুধ দেয় না, ও কোনো কোনো সময় রেগে যায়, কিন্তু মা তুমি হচ্ছে মানে ও তখন বলে তুমি মন খারাপ করো না, এবং ছোটজন আমার মুখ দেখেই বলতে পারে, বললাম না আমি বাচ্চাদের সাথে শেয়ার করি, ছোটজন বলতে মা তুমি ঠিক আছো, মা তুমি ঠিক আছো, মন ভালো হয়ে সব বাবা সব দোষ তোমার, এইটা বলে, এইটা আরো মন ভালো হয়ে যায়, মন ভালো হয়ে যায়, বাবাকে অ্যাটাক করে বাবা সব দোষ তোমার। সেই তার মানে আপনার জানালা হচ্ছে আপনার বড় মেয়ে, আর এদিকে ওষুধটা দিয়ে দেয় ছোটজন, কিন্তু আপনার ভাই সাপোর্টটা, আমার হাজবেন্ডের সাপোর্টটা অনেক বিরাট সাপোর্ট আমার জন্য। বাবা আসলে আমাদের এরকম মন ভালো করার একটা দিন শেষে তো সেই বাচ্চারা তো যে যার লাইফে চলে যাবে, তারপর আমরা যে ম্যাচিউর এইজে চলে আসছি সেটাতে হয় কি আমরা একটু হিসাব নিকেশে চলে যাই, তখন মনটা খারাপ হয়ে যায়। কিন্তু যখন ব্যালেন্স করি যে না এটাও তো একটা সুন্দর জীবন, তখনই আমাদের মনটা ভালো হয়ে যায়। তো আপনার তো বাবার কথা বললেন, মা বাবা বেশি বন্ধু? জি, বাবার সাথেই আমার বন্ধুত্ব বেশি, মায়ের সাথেও বলি, বাট বাবা কেন জানি উনি খুব পজিটিভ চিন্তা ভাবনা করেন, উনি আমাকে যেভাবে বলেন ওইভাবে আমি চিন্তা করলে দেখি আল্লাহর রহমতে মন খারাপটা আমার ভালো হয়ে যায় তাড়াতাড়ি, এই জন্য আমি বাবার সাথে খুব শেয়ার করি। আর ঘরে ঢুকে আমার ছেলেও বলতে পারতো যে আম্মু তোমার কি আজকে মন খারাপ, আম্মু তোমার কি কিছু হয়েছে, আমি বলি ফেসটা দেখলেই বুঝতে পারে। অনেক ভালো লাগলো আপনাদের দেখে, মন খারাপ নেই আর আমার মন ভালো হয়ে গেল এসব শুনে। জুমে যারা আছেন তাদের কথাগুলো শুনেও ভালো লাগলো, আসলে প্রতিদিন শিখছি আমরা। আজকে বিদায় নিচ্ছি, আর সময় হাতে নেই, মানে একেবারেই আমাদের হাতে খুব ছোট ছোট সময় থাকে শেষ মুহূর্তে, কিন্তু অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ইমোশনস থাকে, সেগুলো বলার আর সুযোগ হয়ে ওঠে না। তবে হ্যাঁ, প্রত্যেকের একটা খোলা জানালা থাকতে হয় যেখানে নিজের সব কথা বলা যায় মন খুলে, এবং সেখান থেকে একটা পজিটিভ ভাইব্রেশন আসবে। এরকম কোনো মানুষই আমাদের জীবনে থাকা উচিত, এবং থাকলে মনটা অবশ্যই ভালো থাকে। সবাই ভালো থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন, ব্যস্ত থাকবেন, মন ভালো হয়ে যাবে। আবার দেখা হবে, কথা হবে, আড্ডা হবে নেক্সাস লেডিস ক্লাবের এই নারীদের আড্ডায়। বিদায় নিচ্ছি আমি মুনিরা ইউসুফ মেমি।